আষাঢ় মাসের প্রথম দিন। সারাদিনের ভ্যাপসা গরমের পর সন্ধ্যা নামতেই আকাশ কালো মেঘে ঢেকে গেছে। এখন রাত প্রায় 8:30। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো তালপুকুরটাকে এক মুহূর্তের জন্য সাদা করে দিচ্ছে। তালপুকুরের পাড়ে বাঁশের তৈরি পুরনো একটা মাচা, উপরে খড়ের ছাউনি। গ্রামের অনেকেই সন্ধ্যার পর এখানে এসে আড্ডা দেয়। আজ মাচার উপর বসে আছে ভবেশ মশাই, রঞ্জিত, নিতাই আর গণেশ। বৃষ্টির দিকে তাকিয়ে রঞ্জিত বলল, আহা, কি সুন্দর আবহাওয়া হয়েছে দেখেছ। এমন বৃষ্টির রাতে বাড়িতে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। এই মাচায় বসে গল্প করার মজাই আলাদা। তা ঠিকই বলেছিস। বাড়িতে বসলে এখন বউয়ের বকুনি শুনতে হতো, তার থেকে এখানে বসে বৃষ্টি দেখা অনেক ভালো। ভবেশ মশাই চুপচাপ বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলেন। রঞ্জিত তাকিয়ে বলল, কি ব্যাপার কাকা, আজ আপনাকে কেমন যেন চুপচাপ লাগছে? না রে, এমনি। এই বৃষ্টি দেখলে পুরনো অনেক কথা মনে পড়ে যায়। পুরনো কথা মানে নিশ্চয় কোনো ঘটনা আছে। ঘটনা তো অনেক আছে। মানুষ যত বয়সী হয় তত স্মৃতিও জমতে থাকে। না না কাকা, এভাবে এড়িয়ে গেলে হবে না। আজ একটা জমজমাট গল্প শুনতেই হবে। হ্যাঁ কাকা, আজকে বৃষ্টির রাত, চারপাশে কেউ নেই, তাল গাছগুলো দুলছে। এই সময় একটা ভয়ানক গল্প না শুনলে জমবে না। তোরা শুধু ভূতের গল্পই শুনতে চাস ঠেল? কারণ আপনার মুখে শোনা গল্পগুলো অন্যরকম হয়। মনে হয় যেন চোখের সামনে সব দেখতে পাচ্ছি। বাইরে হঠাৎ কড়কড় করে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে গেল। রঞ্জিত বলল, কাকা, আজ এমন একটা গল্প বলুন যেটা আপনার নিজের জীবনে ঘটেছিল, বানানো গল্প নয়। নিজের জীবনের ঘটনা শুনতে চাস? ভবেশ মশাই কিছুক্ষণ নীরব রইলেন। মনে হলো তিনি যেন বহু বছর আগের কোনো স্মৃতির ভেতর ডুবে গেছেন। তারপর ধীরে ধীরে বললেন, আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। তখন আমার বয়স ছিল ৩০-৩২। শরীরে জোর ছিল, মনে সাহস ছিল, আর ভূত প্রেত বলে কিছু আছে এ কথা আমি একদমই বিশ্বাস করতাম না। সেই সময় আমার এক দূর সম্পর্কের কাকা থাকতেন এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম ছিল মহিষডাঙ্গা। চারদিকে জঙ্গল, বাঁশবাগান আর পুরনো পুকুরে ঘেরা এক অদ্ভুত গ্রাম। আপনি সেখানে কেন গিয়েছিলেন কাকা? কাকার শরীর খারাপ ছিল। বাবা বললেন, কয়েকদিন গিয়ে থাকি, একটু সাহায্য করি। আমিও চলে গেলাম। তখনও বুঝিনি সেই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে আমাকে ঠেলে দিচ্ছে। প্রথম দিন গ্রামে পৌঁছেই একটা জিনিস আমার চোখে পড়েছিল। সন্ধ্যা নামার আগেই গ্রামের সব মানুষ দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ত। কেন কাকা, এমন কি হয়েছিল? সেটাই তো আমিও জানতে চেয়েছিলাম, কিন্তু কেউ কোনো উত্তর দিত না, শুধু মুখ চাওয়াচাওয়ি করত। বাইরে আবার বিদ্যুৎ চমকালো। ভবেশ মশাইয়ের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে উঠল। তিনি নিচু গলায় বললেন, আর সেদিন রাতে আমার কাকা আমাকে এমন একটা কথা বলেছিল যেটা আজও মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। মাচার সবাই নিঃশব্দে বসে রইল। বৃষ্টির শব্দ যেন আরও জোরে শোনা যাচ্ছে। ভবেশ মশাই ধীরে ধীরে বললেন, খাওয়া দাওয়া শেষ করে আমি আর কাকা ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ কাকা গম্ভীর গলায় বললেন, ভবেশ, রাত 10টার পর পশ্চিম দিকের জানালাটা কোনো অবস্থাতেই খুলবি না, কেউ ডাকলেও না। কেন কাকা, বাইরে কে আছে? কিন্তু কাকার মুখের দিকে তাকিয়ে আমার হাসি মুহূর্তেই মিলিয়ে গিয়েছিল, কারণ তার চোখে মুখে তখন এমন একটা ভয় ছিল যা আমি আগে কোনোদিন দেখিনি। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তালগাছের মাথাগুলো হাওয়ার দাপটে এদিক ওদিক দুলছে। মাচার উপর বসে থাকা রঞ্জিত, নিতাই আর গণেশ এক দৃষ্টিতে ভবেশ মশাইয়ের দিকে তাকিয়ে আছে। ভবেশ মশাই বিড়িতে একটা দীর্ঘ টান দিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোরা বিশ্বাস করবি কিনা জানি না, কিন্তু সেই মুহূর্তে আমার কাকার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে উনি আমাকে মজা করে কিছু বলছেন না। একজন মানুষের চোখে যখন সত্যিকারের আতঙ্ক বাসা বাঁধে, তখন সেটা লুকিয়ে রাখা যায় না।
আমার কাকার চোখেও আমি ঠিক সেই আতঙ্কটাই দেখেছিলাম। মনে হচ্ছিল উনি যেন এমন কোনো জিনিসের কথা জানেন যার কথা মুখে বলতে পর্যন্ত ভয় পাচ্ছেন। কাকা, তখন কি আপনি ওনাকে জোর করে জিজ্ঞেস করেননি যে এমন কি আছে পশ্চিম দিকের জানালার বাইরে যার জন্য উনি এত ভয় পাচ্ছেন? কারণ আমি হলে নিশ্চয়ই বারবার জিজ্ঞেস করতাম, আর কারণ না জেনে একদম শান্ত হতে পারতাম না। আমিও ঠিক সেটাই করেছিলাম। আমি তখন যুবক ছেলে, ভয় বলতে কিছু চিনতাম না। তাই আমি কাকার হাত ধরে বলেছিলাম, কাকা, তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে আমি কিভাবে সাবধান থাকব? তুমি শুধু জানালা খুলতে বারণ করছো, কিন্তু কেন বারণ করছো সেটা তো বলছো না। অন্তত আমাকে এতটুকু বলো যে বাইরে কি আছে বা কে আসে। ভবেশ মশাই একটু থামলেন। বাইরে বজ্রপাত হলো। তারপর তিনি আবার বলতে শুরু করলেন। আমার কথা শুনে কাকা অনেকক্ষণ চুপ করে বসে রইল। মনে হচ্ছিল উনি নিজের ভেতরে কোনো যুদ্ধ লড়ছেন। তারপর খুব ধীরে ধীরে বললেন, সব কথা জানা ভালো নয় ভবেশ। পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যেগুলোর ব্যাখ্যা মানুষ খুঁজে পায় না, আর যেগুলোর ব্যাখ্যা পাওয়া যায় না সেগুলো থেকে দূরে থাকাই ভালো। আমি শুধু এইটুকু বলতে পারি, রাত 10টার পর যদি কেউ তোর নাম ধরে ডাকে, তাহলে যত পরিচিত গলাই মনে হোক না কেন, কোনো উত্তর দিবি না। আপনার কাকাকেই তখন খুব ভয় পেয়েছিলেন? মানে ওনার কথাবার্তা শুনে কি মনে হচ্ছিল যে উনি আগে কিছু দেখেছেন? মনে হচ্ছিল না, আমি নিশ্চিত ছিলাম যে উনি কিছু একটা দেখেছেন, কারণ ওনার কণ্ঠস্বর বারবার কেঁপে যাচ্ছিল। আরেকটা কথা আমি তখন খেয়াল করেছিলাম, আমার কাকা কথা বলার সময় বারবার পশ্চিম দিকের জানালার দিকে তাকাচ্ছিলেন, যেন জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে সব শুনছে। কাকা, আপনার তখন ভয় লাগেনি? সত্যি কথা বলতে কি, ভয় পাওয়ার বদলে আমার কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। আমি মনে মনে ভাবছিলাম, নিশ্চয়ই গ্রামের লোকেদের কোনো কুসংস্কার আছে, হয়তো কোনো পুরনো গল্পকে সবাই সত্যি বলে বিশ্বাস করে বসে আছে। তাই আমি বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিইনি। রাত তখন প্রায় 9:30। কাকা আমাকে খাবার খাইয়ে দিলেন। তারপর ঘরের দরজা বন্ধ করে বললেন, ঘুমিয়ে পড়ার চেষ্টা কর, আর যাই হোক রাত 10টার পরে জানালার দিকে যাবি না। তারপর নিশ্চয়ই আপনি ঘুমোতে পারেননি, কারণ এত কিছু শোনার পর কারোর পক্ষে সহজে ঘুমিয়ে পড়া সম্ভব না। একদম ঠিক ধরেছিস। আমার মাথার ভেতর তখন হাজারটা প্রশ্ন ঘুরছে। জানালার বাইরে কি আছে, কে ডাকে, গ্রামের মানুষজন সন্ধে নামলেই কেন ঘরে ঢুকে যায়, এসব ভাবতে ভাবতেই আমি বিছানায় শুয়েছিলাম। বাইরে তখন বৃষ্টির শব্দ আরও বেড়ে গেছে। ভবেশ মশাই গলা একটু নিচু করে বললেন, ঠিক তখনই আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। কিছুক্ষণ আগেও বাইরে ব্যাঙ ডাকছিল, ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সব শব্দ বন্ধ হয়ে গেল। পুরো গ্রাম যেন এক অস্বাভাবিক নীরবতায় ডুবে গেল। এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যায়। আমি তখন বিছানায় উঠে বসেছি। ঘরের দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটার দিকে তাকালাম। কাঁটা তখন ঠিক 10টার দিকে এগোচ্ছে, আর আমার বুকের ভেতর কেমন যেন একটা অজানা অস্বস্তি জমতে শুরু করেছে। কারণ যতই নিজেকে সাহসী ভাবি না কেন, মানুষের মন মাঝে মাঝে এমন কিছু টের পায় যার কোনো যুক্তি থাকে না। ঠিক তখনই জানালার ওপাশ থেকে একটা শব্দটা ভেসে এলো। সেই শব্দটা ছিল কারোর পায়ের শব্দ, যেন ভেজা মাটির ওপর দিয়ে কেউ হাঁটতে হাঁটতে আমার জানালার ঠিক নিচে এসে দাঁড়ালো। সেদিন রাত 10টার পর যখন জানালার বাইরে থেকে পায়ের শব্দ শুনলাম, তখন আমার বুকের ভেতরটা কেমন যেন অস্বস্তিতে ভরে উঠছিল। কিন্তু আমি তখনও নিজেকে বোঝাচ্ছিলাম যে নিশ্চয়ই কোনো মানুষ হবে, হয়তো গ্রামের কেউ, হয়তো কোনো পথিক। আমি বারবার নিজেকে বলছিলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু সমস্যা হলো, পায়ের শব্দটা জানালার নিচে এসে থেমে গেল। তারপর অনেকক্ষণ কোনো শব্দ নেই, একেবারে নিস্তব্ধতা। এমন নীরবতা যেন পুরো গ্রাম ঘুমিয়ে পড়েনি, বরং কোনো কিছুর অপেক্ষা করছে। আমি বিছানায় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম। ধীরে ধীরে দরজা খুললাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। আকাশে মেঘের ফাঁক দিলে মাঝে মাঝে বিদ্যুতের আলো ঝলসে উঠছে। উঠোনটা ফাঁকা, কোথাও কাউকে দেখা যাচ্ছে না।
তারপর আমি লক্ষ্য করলাম বাড়ির পশ্চিম দিকে একটা সরু কাঁচা পথ চলে গেছে, আর সেই পথের শেষেই একটা বিশাল তাল গাছ দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যেও গাছটাকে আলাদা করে বোঝা যাচ্ছিল। জানি না কেন আমার মনে হতে লাগলো যে আমাকে যেন ওই তাল গাছটার দিকেই যেতে হবে, যেন কেউ আমাকে ডাকছে। কানে কোনো শব্দ শুনিনি, কিন্তু মনটা বারবার বলছিল, ওদিকে যা, ওদিকে যা। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। ভেজা মাটির ওপর পা ফেলছি আর তাল গাছটার দিকে এগোচ্ছি। যত এগোচ্ছি তত মনে হচ্ছে চারপাশের ঠান্ডা বেড়ে যাচ্ছে, এমন ঠান্ডা যা বৃষ্টির ঠান্ডা নয়। আমি তখন তাল গাছ থেকে কয়েক হাত দূরে হঠাৎ বিদ্যুতের আলো ঝলসে উঠল, আর সেই এক মুহূর্তের আলোতেই আমি তাকে দেখলাম। আমি দেখলাম তাল গাছের নিচে একটা কালো ছায়া দাঁড়িয়েছিল, মানুষের মতো, আবার মানুষের মতো নয়। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু মাথা ভর্তি লম্বা চুলগুলো এমনভাবে আকাশের দিকে উঠছিল যেন ঝড় শুধু তার চুলের মধ্যেই বইছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার শরীর নড়ছিল না, চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল ছায়াটা আমার দিকেই তাকিয়ে আছে। আবার বিদ্যুৎ চমকালো। আমি এক পলকের জন্য চোখ বন্ধ করলাম। তারপর যখন চোখ খুললাম, ছায়াটা আর তাল গাছের নিচে ছিল না, সেটা আমার ঠিক সামনে দাঁড়িয়েছিল। আমি তার মুখ দেখতে পাইনি, শুধু দেখেছিলাম তার চুলগুলো বাতাসে পাগলের মতো উড়ছে। আর তারপর আমার কানের কাছে খুব আস্তে একটা হাসির শব্দ ভেসে এলো। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে গ্রামের লোকেরা আমাকে ওই তাল গাছের নিচে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিল। আজ এত বছর পরেও বৃষ্টির রাতে তাল গাছ দেখলে আমার সেই রাতটার কথা মনে পড়ে যায়। আর আজও আমি জানি না সেদিন তাল গাছের নিচে আমি ঠিক কী দেখেছিলাম। বাইরে আবার বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য দূরের তালগাছগুলো আলোকিত হলো, আর ভবেশ মশাই হঠাৎ চুপ করে গেলেন, কারণ তার চোখ তখন স্থির হয়ে আছে সবচেয়ে বড় তালগাছটার দিকে, যেন তিনি আবার সেই কালো ছায়াটাকেই দেখতে পেয়েছেন।